পাকদণ্ডে পেয়ে মিনিট 15 হাঁটতেই মন্দিরটার কাছে পৌঁছে গেলেন পরেশ। পাহাড়ের গায়ে গাছপালায় ঘেরা নির্জন মন্দির, বাতাসের ভারে জীর্ণ হলেও দেখে সমীহ জাগে। দেয়াল গাত্রে অজস্র টেরাকোটার কাজ, ভেতরে বিগ্রহ হিসাবে অধিষ্ঠিত মহাকালী। চারিদিকে চোখ বোলাতে বোলাতে একটা সময় পরেশ নিজের মনেই বলে উঠলেন, বাহ, অপূর্ব, না এলে মিস করতাম। কথাটা বাতাসে ভেসে হাত চারেক দূরেও যায়নি। হঠাৎ মন্দির চত্বরের দেবদারু গাছটার আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো। মোটা গোঁফ, দশাশই চেহারা, মাথায় পাগড়ি, হাতে লাঠি। সামনে এসে ভারী গলায় বলে উঠল, বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে? ভেতরে যান, গিয়ে মাকে দর্শন করুন। লোকটির ভারী কণ্ঠস্বরে পরেশের মনে সামান্য ভয় ঘনালো। পাহাড়ে উঠবার সময় স্থানীয় একজন মানুষ রে রে করে ছুটে এসেছিল। বড় বড় চোখ করে ভয় মিশ্রিত গলায় বলেছিল, ও মন্দিরের বদনাম আছে প্রচুর। যদ্দূর জানি পুরোহিত মশাই এখন মন্দিরে নেই। তাই ভূত চতুর্দশীর এই ভর দুপুরে একা একা নাই বা গেলেন ওদিকে? বারণ করলে মানুষের মনে কৌতূহল আরো প্রবল হয়ে ওঠে। তাই লোকটিরও অযাচিত উপদেশকে অগ্রাহ্য করেই এগিয়ে পড়েছিলেন পরেশ। কিন্তু এখন যেন তার একটু ভয় লাগছে। কে এই লাঠিধারী? সংশয় ভরা দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালেন পরেশ। আপনি কি পুরোহিত মশাই? লোকটি মাথা ঝাঁকালো, না, এই মন্দিরের রক্ষক আমি, গোদা বাংলায় যাকে বলে পাহারাদার। লোকটির কথায় ভয় কেটে গিয়ে স্বস্তি জাগে পরেশের মনে। তাহলে তো আপনি সবই জানেন। পাহাড়ে ওঠার মুখে একজন বলল, এই মন্দিরের নাকি বদনাম আছে, সেই জন্য বারণ করলো আসতে। তা কি বদনাম বলুন তো? পরেশের কথায় কপালে ভাঁজ পড়ল পাহারাদারের। একদম ফালতু কথা, ওসব বিশ্বাস করবেন না দাদা। আসলে রাগ করেই এসব কথা বলা। পাবলিকের যত রাগ সব আমার উপর। কেন কেন? যত রাগ সব আপনার ওপরে কেন? মন্দির চত্বরে কোনো রকম কুকর্ম আমি বরদাস্ত করি না কিনা তাই। তবে হ্যাঁ, গত 100 বছরে কম করে 8 জন মানুষ যে এখানে ভ্যানিশ হয়েছে তা সত্যি। শরীরের পোশাক আশাক ছাড়া কিছুই আর তাদের খুঁজে পাওয়া যায়নি। পুলিশ শত চেষ্টা করেও আজ পর্যন্ত কিনারা করতে পারেনি এই রহস্যের। শেষ ঘটনাটা ঘটেছে 12 বছর আগে। তা আপনিই বলুন না, কবে কোন 12 বছর আগে একটা অঘটন ঘটেছে, তাই বলে কি কেউ মন্দির দেখতে আসবে না? আরে বাবা, ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। মানুষ না বুঝে খালি বদনাম করেই যাচ্ছে। শুনে খানিকটা আশ্বস্ত হলেন পরেশ। সত্যিই তো, 12 বছর আগে ঘটা একটা ঘটনা নিয়ে কিসের এত মাতামাতি? তিনি বললেন, 2 দিন আগে আপনাদের এই শহরে এসেছি অডিটের কাজে, থাকবো আরো দিন দিনেক। আজ কাজ না থাকায় বেরিয়ে পড়েছি শহর ঘুরতে। কিন্তু পাহাড়ে ওঠার মুখে ভদ্রলোক এমন ভয় ধরিয়ে দিলেন যে, রাখুন তো লোকের কথা, লোকে কিনা বলে আর ছাগলে কিনা খায়। মুখে হাসি টানল পাহারাদার। বারণ না শুনে আপনি কিন্তু ভালোই করেছেন দাদা। প্রায় 100 বছরের প্রাচীন এই মন্দির না দেখলে পরে আফসোস করতেন। মনের আনন্দে ঘুরে ফিরে দেখুন না, যত খুশি। কে বারণ করছে? না ভাই, হাতে বেশি সময় নেই। সহকর্মীদের বলে এসেছি সন্ধ্যার আগেই হোটেলে ফিরব। এখান থেকে হোটেলের দূরত্ব তো কম নয়, হাঁটা পথে পাক্কা 40 মিনিটের রাস্তা। সন্ধ্যার এখন অনেক দেরি আছে দাদা। মন্দির আর বিগ্রহ দর্শনে বড়জোর 30 মিনিট, তারপর আপনার হাতে তো অঢেল সময়। পাহারাদারের কথায় হাতঘড়ির দিকে এক নজর তাকিয়ে মৃদু হাসলেন পরেশ। তা পুরোহিত মশাই গেছেন কোথায় বলুন তো? নিচে বাজারে? না, কি এক দরকারে যেন পাশের শহর আনন্দনগরে গেছেন ওনার মেয়ের বাড়িতে। কাল কালী পুজো, তাই ফিরবেন আজ সন্ধ্যার আগে। পুরোহিত মশাই থাকলে বেশ হতো, গল্প করে খানিকটা সময় কাটানো যেত। পরেশের কথায় চোখ দুটো যেন চকচক করে উঠল পাহারাদারের। গলা খাঁকারি দিয়ে সে বলে উঠল, আপনাকে একটা কথা বলবো দাদা? হ্যাঁ হ্যাঁ, বলুন না। লুডো খেলতে পারেন? হাসি পাওয়ার মতো কথাই বটে। শুনে হেসে ফেললেন পরেশ। লুডো খেলতে পারে না এমন মানুষ ভূভারতে কেউ আছে নাকি? একজন বাচ্চাও জানে ও খেলা। তাহলে দাদা, আপনার আপত্তি যদি না থাকে আমার সঙ্গে একদান লুডো খেলতে পারেন, কিন্তু সময় দিব্যি কেটে যাবে। লুডো আপনার সঙ্গে? বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে পাহারাদারের দিকে তাকালেন পরেশ।
ঘুরতে এসে লুডো খেলা দেখলে লোকে হাসবে যে। লোকের কাজই হলো হাসা। এই যে আপনি ভর দুপুরে এত দূর ঠেঙিয়ে এই মন্দির দেখতে এলেন, এতেও তো লোকে হাসতে পারে, হেসে বলতে পারে কি আছে এই পোড়ো মন্দিরে যে দেখতে এসেছো, পাগল, লোকটা পাগল, তা অবশ্য বলতে পারে। তবে বললে আমারও পাল্টা কিছু যুক্তি আছে ভাই। বলবো পুরনো মন্দির দেখাটা আমার একটা নেশা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, মোবাইলে ছবি তুলি, পরে তাই নিয়ে লেখালেখিও করি। তাহলে সেরকমই বলবেন সময় কাটাতে লুডো খেলছেন। হেসে ফেললেন পরেশ। মন্দির দেখতে এসে লুডো খেলাটা হাস্যকর ব্যাপার। তাছাড়া আপনাকে তো বলেইছি সন্ধ্যার আগেই আমাকে হোটেলে ফিরতে হবে। পাহারাদারের গলায় এবার প্রবল আকুতি। লুডো খেলতে আমি ভালোবাসি দাদা, বিশেষ করে সাপ লুডো আমার প্রাণের খেলা। খুব বেশি সময় লাগবে না, মেরে কেটে 1 ঘন্টা, তার মধ্যেই ঠিক হয়ে যাবে। প্লিজ দাদা। ঘুরতে এসে এই কি জ্বালা, দ্বিধায় পড়লেন পরেশ। ছেলে মানুষের আবদার যাকে বলে, এ যেন তাই। আধপুরো একটা মানুষ বলে কিনা সাপ লুডো খেলবে। এককালে লুডো খেলায় তারও খুব ঝোঁক ছিল। স্কুল কলেজে পড়বার কালে পড়াশোনায় ফাঁকি দিয়ে কত যে লুডো খেলেছেন, পরবর্তীকালে চাকরি আর সংসারের জাতাকলে পড়ে কোথায় সেসব ভেসে গেছে। একটু পরেই আনমনা ভাব কাটিয়ে স্বমহিমায় ফিরে এলেন পরেশ। মুখে হাসি টেনে বললেন, ঠিক আছে, হয়ে যাক তবে একদান। তবে সবার আগে মন্দির দর্শন, তারপর অন্য কিছু। শুনে খুশিতে ডগমগ পাহারাদার। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মন্দির আর বিগ্রহ দর্শন হয়ে গেলে মন্দিরের পেছনে আমার ঘরে একবার পায়ের ধুলো দেবেন দাদা। খেলাটা আমরা খাটে বসেই খেলব। ঠিক আছে, আপনি যান। দর্শন আর প্রণাম মিটিয়ে আমি একটু পরেই আসছি। 8 ঘন্টা বাদে মন্দিরের পেছনে ছোট্ট কুঠুরিটায় ঢুকে পরেশ দেখলেন লুডোর বোর্ডে গুটি সাজিয়ে বসে আছে পাহারাদার। পরেশকে দেখে আনন্দে আপ্লুত লোকটা। আমি লালগুটি নিয়ে খেললে আপনার আপত্তি নেই তো? লোকটার ছেলে মানুষিতে হেসে ফেললেন পরেশ। না না, আপত্তি কিসের, খেলুন না। দুজনে মুখোমুখি বসতেই বাইরের ঝাউ গাছটায় সহসা কর্কশ্বরে একটা দাঁড়কাক ডেকে উঠল। সেই সঙ্গে কাছে পিঠের কোনো একটা জায়গা থেকে ভেসে এলো কুকুরের তীব্র মরা কান্না। সেসবে কান না দিয়ে প্রবল উৎসাহে প্রথম দান চাললেন পরেশ। সাপ লুডো খেলতে পছন্দ করে পাহাড়দার, তাই খেলা চলছে সাপ লুডোরই। দানে দানে এগিয়ে চলছেন পরেশ। 2 বার সিঁড়ি বেয়ে লাফ দিয়ে ওপরেও উঠেছেন। সেই তুলনায় পাহারাদার অনেক পেছনে। একবার তো সাপের মুখে পড়ে সরাত করে নেমেও গেছে অনেকটা নিচে। জেতার জন্য আর মাত্র কয়েকটা দানের প্রয়োজন। জয়ের গন্ধ পেয়ে কৌটোতে ছক্কা ঝাঁকানোর সময়টাই এবার অনেক সতর্ক পরেশ। সহসা লক্ষ্য করলেন পাহারাদারের চোখ দুটো কেমন যেন লালচে হয়ে উঠেছে। নাক দিয়ে ফুসফুস করে নিঃশ্বাস বের হচ্ছে সাপের মতো। তাই দেখে দান চালবার আগে সামান্য ঘাবড়ে গেলেন পরেশ। মনে মনে ভাবলেন, হেরে যাওয়ার আশঙ্কায় বোধহয় এমনটা করছে মানুষটা। এরপর যে দানটা পরেশ চালবেন তাতে সাপের মুখে পড়বার সমূহ সম্ভাবনা। সামনের লম্বা সাপটাই শেষ বাধা। ওটার মুখ এড়িয়ে এগিয়ে যেতে পারলে জয় একেবারে নিশ্চিত। কিন্তু দান চালার আগে পাহারাদারের হিস হিসে গলা শুনে থমকে গেলেন পরেশ। পাহারাদার বলছে, আপনার এই চালের ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে দাদা। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনি যাতে সাপের মুখে পড়েন। ছেলে মানুষের মধ্যে একই কথা বলল পাহারাদার। খেলার মধ্যে এতখানি ডুবে গেছে মানুষটা। জেতার স্বপ্নে বিভোর পরেশ। তাই খারাপ লাগলেও কথাটাকে তেমন আমল দিলেন না। উল্টে ছেলেবেলায় যেমন উত্তেজিত হয়ে চিৎকার করে উঠতেন, তেমনি চিৎকার করে উঠে বললেন, 2 পড়লে সাপের মুখে আর 5 পড়লে জিত। আমার 5ই পড়বে, অবধারিত 5। কিন্তু দান চালার পর দেখা গেল 2 পড়েছে, একেবারে সাপের মুখে। হঠাৎ কী যে হলো, হলুদ গুটিতে আঙুল ঠেকানোর মুহূর্তে পরেশ অনুভব করলেন লুডোর সাপটা তার আঙুলগুলোকে ভেতর দিকে টানছে। এরপর আঙুলের সঙ্গে সঙ্গে গোটা হাতখানাকে। আতঙ্কে হাত টেনে নিতে চাইলেও পারলেন না পরেশ। ভয়ে কথা বন্ধ হয়ে গেল তার। আস্তে আস্তে গোটা হাতখানাকেই গিলে নিল সাপটা। তারপর একে একে বুক, মাথা, পেট। হঠাৎ পরেশ উপলব্ধি করলেন লুডোর সাপটা আসলে পাহারাদার নিজেই। হিংস্র একটা ভাব নিয়ে পাহারাদার নিজেই সাপের মতো তাকে গিলে খাচ্ছে একটু একটু করে। পাহারাদারের হাসির শব্দ মিলিয়ে গিয়ে সরীসৃপের হাড় হিম করা হিসির শব্দে ভরে উঠেছে ঘরখানা। জীবনের শেষ বিন্দুতে পৌঁছে চৈতন্য বিলোপ হল পরেশের। ধীরে ধীরে তিনি তলিয়ে গেলেন এক অন্ধকার গহরে, উষ্ণ স্যাঁতসেঁতে এক অজানা জগতে। তার শরীরের পোশাক আশাক আর মোবাইলটা শুধু
পড়ে রইল খাটের উপরে। ঘটনা ঘটার ঘণ্টাখানেক বাদে স্থানীয় কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন পুরোহিত মশাই। সবাই মিলে খানিক খোঁজাখুঁজি করতেই মন্দিরের পেছনে তার ঘরের মধ্যে খুঁজে পেলেন এক সেট জামা প্যান্ট আর একখানা মোবাইল। পোশাক আশাক আর মোবাইল দেখে হতাশায় ধপ করে মেঝের ওপর বসে পড়লেন পুরোহিত মশাই। কাঁদো কাঁদো হয়ে বললেন, এই ভয়টাই আমি পেয়েছিলাম গোপাল। মোবাইলে তোমার মুখ থেকে খবরটা শুনেই এক মুহূর্ত আর দেরি করিনি। জামাই বাবাজির বাইকে চেপে রওনা দিয়েছি সঙ্গে সঙ্গে। ভেবেছিলাম ঠিক সময়ে হাজির হয়ে দর্শনার্থী লোকটাকে বাঁচাতে পারবো, কিন্তু মাঝ রাস্তায় বাইকের টায়ার পাংচার হয়ে যাওয়ায় সব চৌপাট হয়ে গেল। সময় পেয়ে কাজ হাসিল করে নিল বজ্জাত পিশাচটা। পুরোহিতের জামাই পাশেই দাঁড়িয়ে। শ্বশুরের কথার কোনো দিশা না পেয়ে উদ্ভ্রান্তের মতো সে বলে উঠল, বজ্জাত পিশাচ? কি বলছেন বাবা? আমি তো কিছুই। সে এক বিচিত্র কাহিনী বাবা জীবন, তোমাকে আগে আমি বলিনি। এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। মন্দিরের সুরক্ষার জন্য তিনি চেয়েছিলেন এক পিশাচ তৈরি করতে। সেই মতো মন্দিরের নিচে এক গোপন কুঠুরিতে জ্যান্ত কবর দিয়েছিলেন এক সাপুড়েকে। নিজের মৃত্যুর আগে পিশাচের মুক্তির জন্য এক অভিনব ব্যবস্থাও করে গিয়েছিলেন তান্ত্রিক। প্রথম পিশাচ যদি সাপলুটো খেলায় কাউকে রাজি করাতে পারে, তাহলে খেলার শেষে রাজি হওয়া লোকটি অবধারিতভাবে সাপের মুখে পড়বেই এবং তার পরিণামে লোকটির মৃত্যু হবে। এরপরই সে হবে নতুন পিশাচ। সেই থেকেই এই পৈশাচিক খেলাটা চলছে। পিশাচেরা সুযোগ পেলেই নেমে পড়ে তাদের মুক্তির চেষ্টায়। এই খেলাতে গত 100 বছরে 8 জন মানুষের মৃত্যু হয়েছে। আজ ভূত চতুর্দশীর দিনে মৃত্যু হলো নবম লোকটির। এক পিশাচ গেল তো চলে এলো আরেক পিশাচ। কথা বলা শেষ করে দীর্ঘশ্বাস ছাড়লেন পুরোহিত মশাই। বিষণ্ণ গলায় স্থানীয় ছেলে গোপালকে বললেন, যাও গোপাল, থানায় গিয়ে খবরটা দিয়ে এসো। পুলিশ এসে পোশাক আশাক আর মোবাইলটা নিয়ে যাক মানুষটার। 12 বছর আগের কেসটার কোনো সুরাহা করতে পারিনি পুলিশ। এবারেও যে পারবে না তা আমি হলফ করে বলতে পারি।